দুনিয়ার দায় দুনিয়ার দায় আমি ইস্ট বেঙ্গলের সমর্থক, কোচ, আইএফএ এদের নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি আমার আগের দুটো অডিওতে বলেছি যে কলকাতা ফুটবল লিগে কেন স্থানীয় প্লেয়ারদের আরও বেশি আধিক্যর প্রয়োজন রয়েছে। তো এই বিষয় নিয়ে আর আলোচনার প্রয়োজন থাকতো না। তো আজকে আমি দেখলাম একজন একটা মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে মনে হলো আরও একটুখানি ব্যাখ্যা প্রয়োজন। দেখুন, প্রথমে বলি আমি খুবই গর্বিত যে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যিনি আছেন নিতুবাবু, ইস্টবেঙ্গলের প্রচুর ফ্যান, আইএফএর অনির্বাণ বাবু, এরা কিন্তু বিশ্বমানব হিসেবে এরা বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস এদের ছাপিয়ে গেছেন। বিবেকানন্দ সম্পর্কে একটু বলি, সুভাষ সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন। দেখুন, বিবেকানন্দ আপনার নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দ হয়ে যাওয়ার পরেও মানে আজন্মকাল উনি যেমন বিশ্বের সেবা করেছেন, বিশ্বের নাগরিকের সেবা করেছেন, ভারতবর্ষের সেবা করেছেন, তার সাথে সাথেও কিন্তু উনি নিজের যে ব্যক্তিগত পরিবার তার প্রতি তার দায়বদ্ধতা ভুলে যাননি। উনি নিজের মা ভাইদেরকে কিন্তু দেখভাল করে গেছেন। এখানে ওখানে অনেক চিঠি লিখেছেন তারা যাতে ভালো থাকে। দেখুন, আপনার নিজের বাড়িটাই যদি না ভালো থাকে, আপনি নিজস্ব ছোট্ট পরিবার যদি ভালো না থাকে, আপনি বিশ্ব পরিবারকে কী করে ভালো রাখবেন আমি তো জানি না। তো তেমনই আপনি আপনার বাংলার ফুটবলেরই সেবা করতে পারছেন না, আপনি গোটা ভারতের সেবা করতে চাইছেন। জানি না আপনি এখনও কোন নস্টালজিয়ায় ভুগছেন। ওই যে আমার আগের অডিওতে বলেছিলাম যে কলকাতা ফুটবল লিগ কিন্তু এখন আর সেই দেশের শ্রেষ্ঠ বা অন্যতম বা একমাত্র লিগ নয়, যেটা 1990 সালে ছিল। ন্যাশনাল ফুটবল লিগ শুরুর পূর্বে কলকাতা ফুটবল লিগ ছিল দেশের 1 নম্বর লিগ। সেইটা কিন্তু নেই এই মুহূর্তে। কী কী কারণে নেই আপনারা জানেন, আমি আলোচনাও করেছি। 2025 সাল এটা। এখন কলকাতা ফুটবল লিগ একটা সাপ্লাই লাইন ফর গ্রোথ। যেমন প্রত্যেকটা রাজ্যে একটা করে লিগ থাকা ম্যান্ডেটরি, না থাকলে সেই রাজ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের, আইএফএ না, আইএফএ নিজেদের এখনও যদি ইন্ডিয়ান ফুটবল ভাবে, বেসিক্যালি বেঙ্গল ফুটবল। এখন কেন সংখ্যা আরও আধিক্য থাকা উচিত সেটা বলি। আমি একটা ইন্টারভিউ দেখলাম, এই সময়তে বেরিয়েছিল সৌভিকের। সেখানে সৌভিক বলেছে, এবং তারও আগে কিছু ইন্টারভিউতে ও বলেছে যে এই নিয়মের সাথে সাথে যদি আরও বেশি একাডেমি বা ইউথ ডেভেলপমেন্ট বা গ্রাসরুট কাজকর্ম হয় তো খুব ভালো হয়। যথার্থ কথা, ঠিক কথা। কিন্তু দেখুন, গ্রাসরুটে যে একদমই কাজ হচ্ছে না তাও কিন্তু নয়। মানে কাজ তো হওয়া দরকার, আরও বেশি করে হওয়া দরকার, আরও উন্নত মানের কাজ হওয়া দরকার, কিন্তু কাজ যে একদমই হচ্ছে না তা কিন্তু নয়। এবং কিছু কাজ এখনও হচ্ছে বলে এখনও কিছু কিছু প্লেয়ারকে আমরা পাচ্ছি, যে প্লেয়ারগুলোকে আমরা কিন্তু গ্রুম করছি না বা আগে ঠেলে দিচ্ছি না, মানে আইএসএলের দিকে তাদেরকে এগিয়ে যেতে আমরা সাহায্য করছি না। গতকালই দেখলাম সাজিদ গাজী বলে একজন সাইড ব্যাক, যে এই বছর আরএফডিএলে বেশ ভালো খেলেছে, 18 বছর বয়স, খুব ভালো খেলেছে। কিছু টেকনিক্যাল ত্রুটি অবশ্যই আছে তার, যেগুলো নিয়ে অবশ্যই কাজকর্মের প্রয়োজন রয়েছে। কিন্তু সে দেখলাম ইস্টবেঙ্গল ছেড়ে দিয়ে কালীঘাট মিলন সঙ্গে জয়েন করেছে এবং কলকাতা ফুটবল লিগে খেলবে এই বছর, টায়ার 1-এ খেলবে কলকাতা ফুটবল লিগে। তো এরকম কিন্তু প্রচুর উদাহরণ আছে যে স্থানীয় প্লেয়ার আছে কিন্তু তাদের ইস্টবেঙ্গলের প্রতি ভরসাটা চলে গেছে, যেটা স্বাভাবিক। সাজিদ গাজী যদি আমাকে জিজ্ঞেস করতো, আমিও বলতাম ইস্টবেঙ্গল ছেড়ে দিতে। কেন, ইস্টবেঙ্গল এই মুহূর্তে যেইভাবে ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে বা রিজার্ভ টিমটা চালানো হচ্ছে, সেটা কিন্তু স্থানীয় প্লেয়ারদের উন্নতির পক্ষে সহায়ক নয় পুরো ব্যাপারটা। যেমন ধরুন, প্রথম বছর যে বছর আরএফডিএল ম্যাচ হলো, সে বছর আমি তখন ভারতে গিয়েছিলাম, বেশ কয়েকবার ব্যক্তিগত কাজে গিয়েছিলাম ভারতে। তখন আমি মাঠে দেখেছিলাম যে শ্যামল বেসরা খুব ভালো খেলছে। তো শ্যামল বেসরাকে তারপরে যে কলকাতা ফুটবল লিগ হলো সেখানে শুরুতে নামানো হলো। একটা ম্যাচে একটা অসাধারণ একটা গোল করলো, বেশ ভালো খেলছিল কয়েকটা ম্যাচ পর পর। ওকে হঠাৎ করে ফিক্স করে দেওয়া হলো বা বসিয়ে দেওয়া হলো পুরো লিগে। কেন বসিয়ে দেওয়া হলো না, ওর যে কম্পিটিটর ছিল, এক অযোগ্য একটা প্লেয়ার ছিল, ওর থেকে বয়সও বেশি ছিল, আমন বলে, কেরালার ছেলে, তাকে তুলে ধরতে হবে। এবার তাকে তুলে ধরতে গেলে যে আমন থেকে বেটার
বয়সও অল্প, তাকে তো বসিয়ে দিতে হবে, না তো আপনি কী করে তুলে ধরবেন? আপনি যদি আপনার কম্পিটিটরকে সরিয়ে না দেন, যে কোনো যেন তেন প্রকারণে যদি সরিয়ে না দেন, তো আপনি তাকে তুলে ধরবেন কী করে? এরকম প্রচুর উদাহরণ আছে, যেমন মহিতোষ রয় একটা ম্যাচে মহিতোষ রয় 4টে গোল করলো, সেই ম্যাচে বিষ্ণু 5টা গোল করলো। কিন্তু মজার ব্যাপার হলো মহিতোষ যেহেতু 4টে গোল করে ফেলেছে, ওকে হাফ টাইমে বসিয়ে দেওয়া হলো, মানে 45 মিনিটের মাথায় ওকে বসিয়ে দেওয়া হলো। কেন না, যাতে বিষ্ণু ওর থেকে বেশি গোল করতে পারে। তো বিষ্ণু ওর থেকে বেশি গোল করলো, 90 মিনিট খেলে একটা গোল বেশি করলো, 5টা গোল। সেই ফলটা দেখিয়ে বিষ্ণুকে প্রমোট করে দেওয়া হলো আইএসএল টিমে, মহিতোষকে করানো হলো না প্রমোশন। তারপর মহিতোষের উপর অনেক অত্যাচার করা হলো, মানসিক অত্যাচার করানো হলো, ওকে নিয়ে এটা ওটা অনেক কিছু মিথ্যে প্রচার করানো হলো। তারপর অনেক পরে তাকে একটা ম্যাচের জন্য আইএসএলে প্রমোট করা হলো। তো আপনারা আখেরে কী পেলেন? একটা ডিফেক্টিভ প্লেয়ারকে পেলেন, বিষ্ণু বলে, যার এক গাদা ডিফেক্ট, আর একটা ভালো ছেলে মহিতোষ রয়, যার বয়স কিন্তু ওর থেকে 2 বছর শুধু বেশি, তাও কাগজে কলমে। দেখুন, বাংলার ছেলেদের কিন্তু মোটামুটি বার্থ সার্টিফিকেটটা ঠিকঠাক। অন্যান্য রাজ্যে আমি থেকেছি, কর্মসূত্রে থেকেছি, ভারতের বিভিন্ন রাজ্যে আপনি উত্তর দক্ষিণ উত্তর পূর্বের এইসব বার্থ সার্টিফিকেটকে একদমই বিশ্বাস করতে পারবেন না। ওদের পকেটে 2-3টে করে বার্থ সার্টিফিকেট থাকে, মূলত দক্ষিণের লোকদের পকেটে 2-3টে করে বার্থ সার্টিফিকেট থাকে। তো আমি বার্থ সার্টিফিকেট যেটা এই মুহূর্তে রয়েছে কার্যকর বা এফেক্টিভ, সেটার ভিত্তিতে কিন্তু মহিতোষের বয়স 2 বছর বেশি বিষ্ণুর থেকে, কিন্তু অনেক উন্নত মানের প্লেয়ার মহিতোষরা, কিন্তু তাকে আমরা কিন্তু ঠিকঠাক করে লালন পালন করলাম না। এবার মহিতোষ আমি জানি না আদৌ আইএসএলে খেলতে পারবে কিনা। তো ধরুন শুভেন্দু মান্ডি আপনারা জানেন কিনা জানি না, এই মরশুমে কলকাতা ফুটবল লিগ খেলবে সুরুচি সঙ্গে রয়ে। এবার শুভেন্দু মান্ডিকে আপনি বলতে পারেন, ওকে তো কলকাতা ফুটবল লিগে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে, ও ক্যাপ্টেনও ছিল, ও তারপর চাকরি নিয়ে চলে গিয়েছিল, ঠিক কথায় ওকে যেমন সুযোগ দেওয়া হয়েছিল, তার পাশাপাশি একটা টেকনিক্যালি একটা অপদার্থ প্লেয়ার অতুলকেও সুযোগ দেওয়া হচ্ছিল, এবং অতুলকে কোনো মতে খেলানো হয়েছিল। আর আসল কাজটা করতো ম্যাচে শুভেন্দু মান্ডি। সেই শুভেন্দু মান্ডির যে ভালো খেললো, সেইটার ফলটা উপভোগ করলো বা ভোগ করলো অতুলকে প্রমোট করে দেওয়া হলো আইএসএলে, শুভেন্দু মান্ডিকে করানো হলো না প্রমোশন। অতুল তারপর তো আপনারা দেখেছেন ল্যাজে গোবরে হয়েছে সিনিয়র টিমে গিয়ে, আর শুভেন্দু মান্ডি হতাশায় খেলা মানে এই প্রফেশনাল ফুটবল ছেড়ে দিয়ে ও চলে গেল, একটা চাকরি নিয়ে চলে গেল। তন্ময় দাসের এখন বোধহয় বয়স 24। তন্ময় দাসকে আমরা দেখলাম শেষ ম্যাচে নেমেছিল মাঠে গত বছর আইএসএলে, যেই ম্যাচে সঞ্জীব দেও নেমেছিল। তন্ময় দাস কিন্তু প্রথমার্ধটা বেশ ভালো খেলো, দ্বিতীয়ার্ধে একটা ভুল করেছে, ঠিক আছে, কিন্তু সেই ম্যাচে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে প্রথম টিমের যারা দেশি প্লেয়ার তারাও ছিল না, বিদেশিরাও ছিল না, এদের সকলের অনুপস্থিতিতে তন্ময় দাস কিন্তু প্রথম 45 মিনিট বেশ ভালো খেলেছে। যে ছেলেটা 45 মিনিট ভালো খেলতে পারে, এরকম পরিস্থিতিতে তাকে আপনি যদি সাপোর্ট করেন, যদি একটা ফুল টিমের সাথে সে খেলে, সে কিন্তু 90 মিনিটও খেলে দেবে। 90 মিনিট না হলেও সে অনায়াসে 60 থেকে 70 মিনিট খেলে দেবে, যেটাও কিন্তু কম নয় একটা নিউ কামারের পক্ষে, যে প্রথম আইএসএলে জয়েন করছে, তার পক্ষে কিন্তু 60 থেকে 70 মিনিট ভালো খেলাটা আপনি যদি পান, সেটা আপনার কাছে একটা বিশাল বড় ব্যাপার। সঞ্জীব দেকে যদি ওই শেষ ম্যাচে না নামানো হতো, তাহলে তো আজকে সঞ্জীব দে আন্ডার-23 টিমে চান্সও পেত না। তো সঞ্জীব দেকেও কিন্তু কলকাতা ফুটবল লিগে ভালো করে সুযোগ দেওয়া হয়নি, ওকে এদিক ওদিক ডান দিক বাদিক। মূলত লক্ষ্য ছিল যে কেরালা থেকে যেসব ছেলেরা আসছে, তারা যেন তাদের প্রাইম পজিশন, মানে যেই পজিশনে খেলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা যেন সেই পজিশনে খেলতে পারে। তো তাদেরকে সেই পজিশনে দেওয়ার জন্য বাঙালি স্থানীয় প্লেয়ারদেরকে ডান দিক বাদিক এদিক ওদিক সারাক্ষণ করানো হয়েছে, মানে বাঙালি প্লেয়ারদেরকে তাদের নিজস্ব যে প্রাইম পজিশন, সেখানে থিতু হওয়ার সুযোগ দেওয়া হয়নি। তো এই জন্য বলা যে দেখুন, ভালোর তো কোনো শেষ নেই, আরও ইউথ ডেভেলপমেন্ট ভালো কাজের অবশ্যই প্রয়োজন আছে। ওই আপনি 6 মাস চালালেন, 6 মাস বন্ধ রাখলেন ইউথ ডেভেলপমেন্ট, সে করে কোনো লাভ নেই। আজকে দুপুরের দিকে আছে এই ইস্টবেঙ্গল আন্ডার-15-এর ম্যাচ আছে পাঞ্জাবের সাথে। সেই ম্যাচটা হয়তো ইস্টবেঙ্গল হেরে যাবে, কারণ ইস্টবেঙ্গল আন্ডার-15 টিম তো ওইভাবে এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে আনা। পাঞ্জাব মোটামুটি একটা চালায়, একটা রেসিডেন্সিয়াল একাডেমি চালায়। আমি বলছি না রেসিডেন্সিয়াল একাডেমি ম্যান্ডেটরি, কোনো ক্ষেত্রেই পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে রেসিডেন্সিয়াল ম্যান্ডেটরি নয়। রেসিডেন্সিয়ালে বরঞ্চ অনেক খামতি আছে,
যেইটা দরকার হচ্ছে অল দ্য ইয়ার এডুকেশন, আপনি পড়াশুনো, আপনার যদি ধরুন আপনার রেসিডেন্সিয়াল একাডেমি হোক বা নন রেসিডেন্সিয়াল ডে স্কুল হোক, যে কোনো বিষয়ে সেখানে কিন্তু আপনার অল দ্য ইয়ার একটা পড়াশোনার দরকার, 12 মাসের পড়াশোনার একটা সিলেবাস দরকার, একটা কনসিস্টেন্সি কন্টিনিউয়েশন অফ এডুকেশনটা খুব দরকার। আপনি রেসিডেন্সিয়াল কি নন রেসিডেন্সিয়াল এখানে বড় ব্যাপার নয়। তো যেহেতু পাঞ্জাবের ব্যাপারটা আছে, তো পাঞ্জাব জিতে যাওয়া উচিত। যদিও ইস্টবেঙ্গলে আন্ডার 15 বেশ কিছু ইন্ডিভিজুয়াল ভালো প্লেয়ার আছে, যাদেরকে কিন্তু আপনাকে ঠিকঠাক করে গ্রুমিংটা করতে হবে। তো এটাই বলার ছিল যে এখনও কিন্তু প্লেয়ার আছে, কিন্তু সেই প্লেয়ারদেরকে আপনাকে কিন্তু সুযোগটা দিতে হবে, এবং সুযোগটা এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে প্রত্যেকটা রাজ্যের স্থানীয় প্লেয়ারদের কাছে সুযোগের রাস্তাটা হচ্ছে সেখানকার যে স্থানীয় লিগ, সেই স্থানীয় লিগে, এবং শুধু স্থানীয় লিগ নয়, আরএফডিএলও কিন্তু একই জিনিস করা উচিত। আপনি দেখুন আরএফডিএলের যদি স্ট্রাকচারটা দেখেন, স্ট্রাকচারটা দেখেই আপনি বুঝতে পারবেন আরএফডিএলের যে স্ট্রাকচার, সেখানে জোনাল ভিত্তিতে স্ট্রাকচার করা আছে, এবং প্রত্যেকটা জোন থেকে, প্রত্যেকটা রাজ্য থেকে কোটা রয়েছে। কেন রয়েছে? যাতে সমস্ত রাজ্যের একটা সমান অধিকার থাকে তাদের স্থানীয় ছেলেদেরকে তুলে ধরার জন্য জাতীয় মঞ্চে। তো সেই স্ট্রাকচারটাকে যদি আপনি ভায়োলেট করেন, তাহলে রাখা হয়েছে কেন স্ট্রাকচারটা, যে সাউদার্ন জোন, ইস্টার্ন জোন, সাউদার্ন জোনে এতগুলো ক্লাব, এখানে তো গোটা দেশ থেকে প্লেয়ারটা তোলার চেষ্টা করা হচ্ছে। এখানে তো ক্লাবটা মূল ব্যাপার না, ক্লাব হচ্ছে একটা মাধ্যম, ক্লাবের মাধ্যমে গোটা দেশ থেকে প্লেয়ার তোলার একটা প্রচেষ্টা রয়েছে। তো সেই জন্য কেরালার জোনে দেখবেন কেরালা ক্লাব রয়েছে, কেরালা জোনে তো আপনি কোনো বাংলার ক্লাবকে দেখতে পাচ্ছেন না, আপনি কোনো সুরুচি সংঘ, ডায়মন্ড হারবার এদের দেখতে পাচ্ছেন না, এখানে কেরালা ক্লাবই রয়েছে। মূল উদ্দেশ্যটা আপনি বোঝার চেষ্টা করুন যে কেরালার স্থানীয় প্লেয়ারদের যাতে তোলা যায় কেরালা জোন থেকে, তেমনি ইস্টার্ন জোন থেকে যাতে ইস্টের প্লেয়ারদের তোলা যায়, বাংলার থেকে বাংলা প্লেয়ারদের তোলা যায়। সেখানে হঠাৎ করে বাংলার যে কোটা রয়েছে ইস্ট বেঙ্গল কোটায়, সেখানে আপনি কেরালার ছেলেদের ঢুকিয়ে দিচ্ছেন। তো আপনি গোটা জিনিসটা কিন্তু আপনি পুরো কনফিউজ করে দিচ্ছেন, আর ক্যাওটিক একটা করাপ্টেড সিস্টেম করে দিচ্ছেন। তো সেই জন্য বলা যে এই নিয়মটা যে ন্যূনতম 9টা স্থানীয় প্লেয়ার থাকা দরকার কলকাতা ফুটবল লিগ ম্যাচে, এই নিয়মটা কিন্তু কার্যকর করা খুবই দরকার। কেননা এই মুহূর্তেও কিন্তু সম্ভব আপনার টিমে 9টা ভালো প্লেয়ার রাখা। এবং আপনি যদি বলেন কলকাতা লিগের মান নেমে যাচ্ছে, কলকাতা লিগের মান আর কোথায় নামবে? ঘটনাচক্রে কলকাতা লিগ তো আর এখন সেই দেশের 1 নম্বর লিগ নেই, দেশের 4th টায়ার এই মুহূর্তে রয়েছে। কেননা আপনার আইএসএল রয়েছে, আই লিগ রয়েছে, আই লিগ 2 রয়েছে, হচ্ছে টায়ার 1, টায়ার 2, টায়ার 3। আপনার স্টেট লিগগুলো হচ্ছে এখন টায়ার 4। তো টায়ার 4 এখন লিগ। আপনাকে বাস্তবটা মেনে নিতে হবে। সেই নস্টালজি আক্রান্ত হয়ে থাকলে আপনাকে কিন্তু এবার মানসিক হাসপাতালে যেতে হবে। তো নিয়মটা কার্যকর করা খুবই দরকার। তার সাথে সাথে আরও ইউথ ডেভেলপমেন্ট আপনার ফোকাস করতে হবে, তাহলেই কাজ হবে। আর যদি আপনি নিয়মটা কার্যকর না করেন, তাহলে যা হয়, মানে মানুষ বেসিক্যালি কুঁড়ে হয়, মানে মানুষ মানে জন্মগত কুঁড়ে হয়, তারপর তাকে একটু অনুশীলন করে নিজেকে একটু উদ্যমী করতে হয়। তো আপনি যদি একটা জনম কুঁড়েকে যদি আরও কুঁড়ে থাকার একটা ব্যবস্থা করে দেন, সে কুঁড়েই থাকবে। সে ভাববে নদীর ওপারে তো নিশ্চয়ই ভালো ভালো প্লেয়ার আছে, সেইভাবে কেরালা থেকে, মণিপুর থেকে সমস্ত প্লেয়ার নিয়ে আসবে, এবং আলটিমেটলি কিচ্ছু এগোবে না। দেখুন এত কিছু হচ্ছে, তর্ক বিতর্ক, ভারতীয় ফুটবলার এগোচ্ছে না, তার কারণগুলো এইগুলো, মানে বেসিক্সে গন্ডগোল রয়েছে। সকলে ভালো থাকবেন।